জামাত ইসলামী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টারদের সাথে একটা মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশের একটা হোটেলে। জামাতের এই মতবিনিময় সভার মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আমরা অনেক কিছু আইডেন্টিফাই করতে পেরেছি। এক, মিডিয়ায় জামাত শিবির কতটা গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য, জামাতকে এখন পর্যন্ত কোন মিডিয়া কিভাবে দেখে। আর একটা বিষয় প্রমাণিত হলো, বাংলাদেশের মিডিয়াগুলো এখনো কারা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে কাজ করছে, ভারতের দালালি করছে, কিংবা শাহবাগী, এই তিনটার একটা। অনেকে আছে যে আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে কাজ করছে না, তারা আবার ভারতের দালাল কিংবা শাহবাগী। কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিষয় স্পষ্ট, পতিত স্বৈরাচারের জায়গায় বাংলাদেশে নেই। রাষ্ট্র সংস্কারের যে কথা বলা হচ্ছে, একটা সুন্দর রাষ্ট্র গঠনের কথা যা বলা হচ্ছে, কাদেরকে নিয়ে? যারা ফ্যাসিবাদ বিরোধী তাদেরকে নিয়ে। ফ্যাসিবাদকে সাথে নিয়ে তো আর নতুন রাষ্ট্র গঠন করা যায় না, এটা তো আর হয় না। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারা ভূমিকা রেখেছিল? তাদের মধ্যে জামাত ইসলামী অবশ্যই প্রথম দিকেই থাকবে, এটা যে কেউ স্বীকার করবেন। এবং সেই অনুযায়ী জামাত মূল্যায়নও পাচ্ছে নতুন সরকারের কাছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের অ্যাক্সেস বিএনপি জামাত ক্ষমতায় থাকা অবস্থাও ছিল না, সেখানেও এখন শিবির একেবারেই নর্মালাইজড হয়েছে। বলা হয়ে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছে জামাত শিবিরের, যদিও এটা ঠিক নয়। এর মানে এই পরিবর্তিত ফ্যাসিবাদ বা হাসিনা পরবর্তী বাংলাদেশে জামাত ইসলামী ইজ ওয়েল অ্যাকসেপ্টেড টু অল। তাহলে জামাতকে কারা এখন অ্যাকসেপ্ট করতে পারে না, নাক ছিটকায়? হয় তারা ভারতের দালাল, নইলে শাহবাগী। এর বাহিরে কেউ, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বলয়ের কেউ বাদে জামাত নিয়ে এখন কোনো প্রশ্ন নেই। জামাত এখন রাজনীতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। বরং এই সরকার জামাতকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে, তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত নয়, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। বরং ছাত্র আন্দোলনকে দমন করার একটা হীন প্রচেষ্টার অংশ হিসেবেই জামাত শিবিরকে সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু কিছু কিছু মিডিয়া এখনো জামাতকে গ্রহণ করতে পারেনি। তারা এখনো ভারত এবং ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছে বা ভারত এবং ফ্যাসিবাদের দৃষ্টিভঙ্গি পজেস করছে জামাত শিবির সম্পর্কে। আওয়ামী লীগের সে ন্যারেটিভ ধারণ করছে। তাদেরকে আমরা চিনে রাখছি, তাদেরকে জাতি চিনে রাখবে। তারা যে ভারতের দালাল, ফ্যাসিবাদের দালাল, এটা স্পষ্ট হয়ে যাবে। তো জামাত দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে জামাত সমর্থন করতে হবে, এটা জরুরি নয়। জামাতকে সমালোচনা করা যাবে, করবে, কিন্তু জামাতের সাথে মতবিনিময়ে সাড়া দিবে, নিজে না যেতে পারলে অধস্থন কাউকে পাঠাবে, এটা একেবারেই স্বাভাবিক। কারণ মিডিয়ার কাজই তো এটা। রাজনৈতিক দলগুলো ডাকলে যাবে, এটা হচ্ছে মিডিয়াগুলোর প্রধান কাজ। অন্য কাজ বেশি ব্যস্ত ছিল, এই সুতা দেখিয়ে রাজনৈতিক দলের আমন্ত্রণে না যাওয়ার কোনো মানে হয় না। কারণ মিডিয়ার প্রধান কাজই হচ্ছে রাজনৈতিক দলগুলোকে কাভার করা। কিন্তু জামাতের এই মতবিনিময় সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াগুলোর কে যে দাওয়াত দিয়েছিল, সেই দাওয়াত পেয়েও কোনো প্রতিনিধি বা ছোটখাটো প্রতিনিধিও পাঠায়নি। এমন যারা, তারাই হচ্ছে এখনো ফেসিবাদের দালাল, ভারতের দালাল, শাহবাগী দালাল। এই বিষয়টা এখানে প্রমাণিত হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টারদের সাথে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত। তো এখানে যাদেরকে আমরা দালাল হিসেবে সন্দেহ করি, তারা যায়নি, তারা প্রতিনিধি পাঠায়নি। কারা পাঠায়নি আপনি দেখবেন, আমি আপনাদেরকে শোনাবো। 28 আগস্ট বুধবার রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সম্পাদক, প্রধান নির্বাহী, বার্তা সম্পাদক ও চিফ রিপোর্টারদের সাথে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আজাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন প্রমুখ। আমিরে জামাত বলেন, আমিরে জামাতের বক্তব্য অত্যন্ত চমৎকার বক্তব্য, বিভিন্ন মিডিয়ায় প্রশংসিত হয়েছে। এই বক্তব্য বিশ্লেষণ এখানে আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য নয়।
চমৎকার বক্তব্য দিয়েছেন। রাজনীতি কিংবা ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজন করা ঠিক নয়, অসাধারণ অনেক কথা বলেছেন। ডক্টর ইউনূসের যে ফিলোসফি বা দর্শন, দেশ গঠন বা জাতিকে ঐক্যবদ্ধ করার, সেই দর্শনের কথাই জামাত ইসলামের আমিরের মুখ থেকে প্রতিধ্বনিত হয়েছে। এবার আসি, দেশ ও জাতিকরণে জামাত ইসলামের প্রতি পরামর্শ করণীয় বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণের মধ্যে বক্তব্য প্রদান করেন। দেখেন, এই দেশ ও জাতিকরণে জামাতকে পরামর্শ দিতে যারা না এসেছে তারা সন্দেহাতীতভাবে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, এতে কোনো সন্দেহ নেই। দেখেন কারা এসেছে। বক্তব্য প্রদান করেন দৈনিক নয় দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বিএফইউজে এর সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল হাই শিকদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আজিজ, দৈনিক মানবজমিন পত্রিকা নির্বাহী যুগ্ম সম্পাদক শামীমুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ কিরণ, প্রবীণ সাংবাদিক এলাহি নেওয়াজ। উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা, নয় শতাব্দী সম্পাদক নাইম সালেহিন, ডেইলি স্টারের বিশেষ সংবাদদাতা রাশিদুল হাসান প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ। এখানে দেখেন, প্রথম আলোর যদি আরো অনেক সংবাদ মাধ্যম আছে যারা আওয়ামী লীগের দালালি করেছে, তাদের অধিকাংশে আসেনি। বড় বড় পত্রিকা, অবশ্যই সব পত্রিকার সম্পাদক, চিফ রিপোর্টার, বার্তা সম্পাদক সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু প্রথম আলো কোনো প্রতিনিধি দল দেখি না উল্লেখ করার মতো। এর মানে তারা এখনো দালালিতে নিমজ্জিত, তারা জামাতকে অ্যাকসেপ্ট করতে পারেনি। জামাতের সমালোচনা করবে মূলধারায় অ্যাক্সেস দিয়ে, সে ততটুকু সৎ সাহস তাদের হয়নি। যারা এসেছে তারা জাতির বৃহত্তর স্বার্থে কাজ করছে, তারা আগেও চাপের মধ্যেও ফেসিবাদের বিরোধিতা কম বেশি করেছে। এর মানে আওয়ামী লীগের দালালেরা বা ভারতের দালালেরা জামাতকে এখনো মানতে পারেনি, এই বিষয়টা এখান থেকে প্রমাণিত হয়েছে। আমিরের জামাত থেকে শুরু করে আরো অনেকে নানান বক্তব্য দেন। ডেইলি স্টার একজন প্রতিনিধি পাঠালেও সাবেক শিবির অনেক দালাল পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, সেই ভালোবাসা থেকে অনেকে ব্যক্তিগতভাবে আসতে পারে। কিন্তু ডেইলি স্টার প্রথম আলোর এডিটোরিয়াল পলিসি এখনো চেঞ্জ হয়নি, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, তা আমরা তাদেরকে সন্দেহের চোখেই দেখছি। যাই হোক, অনেকের চরিত্র স্পষ্ট হয়েছে জামাত ইসলামীর সাথে এই মত বিনিময় সবার মধ্য দিয়ে। তাহলে এই দালালরা এখনো কি চায়? যাদের দালালি করত, হাসিনা তো পালিয়েছে, হাসিনার সমালোচনা করত, এরাও কিন্তু হাসিনার দালাল হতে পারে। যেমন প্রথম আলো হাসিনার সমালোচনা করতো, আওয়ামী লীগের সমালোচনা করতো, কিন্তু দালালিও করতো, কারণ তাদের কাছে আওয়ামী লীগের চাইতে বিকল্প আর নেই। এজন্য দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরও সুনির্দিষ্টভাবে সরকারের পদত্যাগ করা উচিত, এরকম কোনো পলিসি প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু নেয়নি। এই বিষয়টা কিন্তু স্পষ্ট থাকতে হবে। তাহলে তারা কি চায়? তারা চায় 111 টাইপের কিছু। তারা জনগণের সরকার চায় না, নির্বাচন হোক, জনগণের পছন্দের সরকার আসুক, সেটা চায় না। তারা চায় অনির্বাচিত 111 টাইপের কিছু।